আজ আবহাওয়াটা বেশ শীতল, চারপাশ দিয়ে ঝড়ো হাওয়া বইছে, বাহিরে ঝিরঝিরি বৃষ্টিও পড়ছে। একা একা বসে এইভাবে দেখতে যেন বেশ লাগছে। তবে বাহিরের ঝড়ো হাওয়া শরীরে লাগলে যেন একটু শীত শীত করছে। এমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মনে একদম শীত ধরিয়ে দিচ্ছে। শীতের মৌসুমে সন্ধ্যায় চা খেতে দারুণ লাগতো। এই কোমল শীতল আবহাওয়ায় যেন শীতের আওয়াজটা আবারও চলে এসেছে, আর কড়া এক কাপ চাও একটু মনে মনে টানছে। তাই আর ঘরে বসে থাকতে পারছি না, খুবই চা খেতে ইচ্ছা করছে। আজ সকাল থেকে পুরো দিনটাই বাড়িতে বসে আমি বিরক্ত হয়ে উঠেছি। তাই ভাবছি যদি একবার বাইরে বের হয়ে কড়া করে গোপালদার দোকানে চা খাওয়া যেত, মন্দ হতো না। সারাদিন বাড়িতে বসে শরীরটাও একটু নেতিয়ে পড়েছে। বাহিরে বের হয়ে যেন আলাদা একটা শান্তি অনুভব করছি, আর শরীরটাও বেশ সতেজ লাগছে। তবে ঝিরি ঝিরি বৃষ্টির পানিতে পুরো গ্রাম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। পা দিতেই ভয় লাগছে, যেন যে কোনো সময় পা পিছলে পড়ে যাব। খুব সাবধানে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও তোমরা এসেছো চা খেতে? তা দেখেছো রোহিত, এই গ্রামের মানুষ আমারই কত ভালোবাসি। বৃষ্টি বাদল কিচ্ছু না হয় না, আমার দোকানে চা খাইতে চলে আসছে। এগো গোপালদা, তো আগে এই গ্রামের মানুষ বড্ড ভালোবাসে। তা রোহিত, তুমিও দেখছি এসেছো, খবর বলো। এই তো কোনো মতে দিনকাল যাচ্ছে। সারাদিন বাড়িতে বসে বসে শরীরটা একটু নেতিয়ে পড়েছিল, তাই ভাবলাম যা একবার গোপালদার দোকানে কড়া করে এক কাপ চা খেয়ে আসি। এই ভেবেই চলে এলাম। তা গোপালদা, তাহলে চাটা করে দাও, কড়া করে এক কাপ। বোঝো একটু, আমি উনুনে তাপ দিয়ে তোমাদের দিচ্ছি। তোমাকে নিয়ে তো রোহিত বেশ হইচই উঠেছে গ্রামে, ব্যাপারটা কি বলো দেখিনি? আমাকে নিয়ে আবার কিসের হইচই? মাঝখানেও তো হয়নি গ্রামে এসেছি। কি নাকি গপ্প নাকি শুনিয়েছ বাচ্চাদের? ওরা তো দারুণ ভয় পেয়ে গিয়েছে। তাই এই ব্যাপার? তবে গল্প হলেও কিন্তু সত্যি। কি এমন সত্য ঘটনা যে বাচ্চারা ভয় পেয়ে গেল? আমরাও একটু শুনি। তোমরাও যদি ভয় পেয়ে যাও তখন? বেশ রসিক মানুষ তুমি রোহিত, আমরাও ভয় পাবো নাকি? হাসালে গো হাসালে। তার ওইটা এই গল্প তুমি নিজে চোখে দেখেছো নাকি? গল্পের আগেই যদি সব বলি তাহলে তো গল্পের মজাটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, শুরু করো দেখিনি। মেয়েটির নাম ছিল মায়া। তার নামের সাথে সাথে চেহারা, চুল, গায়ের রং সবই যেমন মায়া দিয়েই ঘেরা ছিল। চোখ দুটো ছিল টানা টানা, দেখতে ছিল যেমন মায়াবতী, কণ্ঠও ছিল তেমন সুমধুর। তার নরম সুরের কথা যেন সকলকে মাতিয়ে রাখত। মেয়েটি একা একটি কুঠি বাড়িতে সোনালীপুর নামক একটি গ্রামে বাস করত। মেয়েটির ব্যবহার এতটাই কোমল ছিল যে যেই মানুষ একবার মেয়েটিকে দেখত সেই প্রেমে পড়ে যেত। গ্রামের সকলেরই চিরচেনা ছিল সেই মেয়েটি। তবে মেয়েটির শুধু চেহারায় নয়, গুণও ছিল অনেক। মেয়েটির হাতের নকশিকাঁথার ডিজাইন ছিল শহরের বেশ নামকরা। সকলেই তার ডিজাইনে খুবই মুগ্ধ। এতে করে মেয়েটির আয় রোজগার নিয়ে কখনো চিন্তাও করতে হতো না। তার কঠোর পরিশ্রমই তাকে সুফল এনে দিত। তবে মেয়েটির একটি কষ্ট ছিল, তার মা ছিল না।
তার জন্মের 3 বছরের মাথায় তার মা মারা যায়। তার পরের দিনই তার বাবা অন্য একটি যুবতী মেয়েকে বিয়ে করে। তারপর সেই নবজাতক মায়াবতী মেয়েকে এই গ্রামে ফেলে রেখে চলে যায়। তারপর এই গ্রামের মানুষ মেয়েটিকে আদর যত্নে মায়া মমতায় বড় করে তোলে, আর নাম দেওয়া হয় মায়া। মেয়েটি এসব কিছু ভুলে তার মতো করেই দিন পার করছিল। তবে হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল, মেয়েটি বিগড়ে গেল। তার আচার আচরণে আসলো পরিবর্তন। তার কণ্ঠস্বরে যেন সকলে ভীত হয়ে যেত। একদিন রাতে সেই গ্রামের ছোট্ট একটি ছেলে কমল দেখতে পায় মেয়েটি হাঁটতে হাঁটতে দ্রুত বেগে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। কমলের মনে কেন জানি না কিছু একটার সন্দেহ জেগে ওঠে মেয়েটির উপর। মেয়েটি কাঁদতে কাঁদতে থমকে গেল। চারিদিকে ঝড়ো হাওয়া বইতে লাগলো। হাওয়ার গতিতে মেয়েটি যেন ঠিকভাবে দাঁড়াতে পারছে না। পানির স্রোতও চোখের পলকে ক্রমাগত বাড়ছিল। ক্ষণিকের মধ্যেই যেন চারপাশ কালো অন্ধকারে ঢেকে গেল। এক পা সামনে কি আছে তাও দেখা বেশ মুশকিল হয়ে পড়ল। নিছক কালো অন্ধকারেও মেয়েটি বারবার দেখার চেষ্টা করছে তার আশেপাশে কি আছে, তবে সে কিছুই দেখতে পাচ্ছে না। সে আবারও পিছনে ফিরে তাকালো, তবে এইবার তার তাকানো বিফলে গেল না। নিছক কালো অন্ধকারে সে স্পষ্ট দেখতে পেয়েছিল একটি মানুষের অবয়বকারী ছায়া। তুমি কে? কেন এসেছো এখানে? খুব শখ না তোর মরার? তবে মর। একথা বলেই দিঘির পানির স্রোতে মেয়েটিকে ফেলে দিল। পানির প্রবল স্রোতে মেয়েটি আর কুলি উঠতে পারল না। সাঁতার জানা সত্ত্বেও মেয়েটিকে পানিতে ডুবে মরতে হলো। আর ওইদিকে এই সব কিছু দেখে কোমল যেন থরথর করে কাঁপছিল। ভয়ে কিছু বলতেও পারছিল না। সে বয়সে ছোট হলেও সে যেন সব বুঝত, তাই চুপচাপ শব্দ না করে আড়ালেই দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ পর সেখান থেকে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। কমল দিঘির পাড়ের সামনে দিয়ে আসতেই তার যেন ভীষণ ভয় লাগছিল। তবে রাস্তা একটা হওয়ায় কোনো উপায় না পেয়ে সে ওই পথ ধরেই আসতে থাকলো। ঠিক তখনই শুরু হলো আর একটি ভয়ঙ্কর ঘটনা। কি ঘটলো তখন? কে 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 ওইখানে আসছে? বাঁচাও, বাঁচাও আমাকে! কেউ বাঁচাও আমাকে! তোর এত বড় সাহস, তুই আবার এসেছিস এখানে? আজ তোর একদিন কি আমার একদিন। বাঁচাও আমাকে! মায়া দিদি আমাকে মেরে ফেলবে, বাঁচাও! তবে সেদিনের ঘটনা কোমল কাউকে না বললেও গ্রামের মানুষ তার চিৎকারে স্পষ্ট সব ধারণা করতে পেরেছিল। সে বারবার বলছিল, মায়া দিদি আমাকে মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও। এই আর্তনাদ যেন সকলের কানে পৌঁছে গিয়েছিল। তবে মায়ার এমন আচরণ আর অলৌকিকভাবে মৃত্যুর কিছুতেই যেন কারোর মাথায় ঢুকল না। কেউ বুঝতে পারল না কেন মায়ার এরকম হাল হলো।
সকলের কাছেই তা অজানাই রয়ে গেল। কেন এমনটা কেন করলো মায়া? সে তো খুব ভালো মেয়ে ছিল। আমি আর কি জানি, আমার নিজের কাছেও তো এটা অজানা। এমন গল্প শোনালে গো রোহিত যে আজ রাতে তো ঘুমই আসবে না। তাই তো বলি, ছেলে মেয়েরা তো ভয় পেল কেন? তবে মায়া কেন এমন করলো জানার তো বেশ কৌতূহল হচ্ছে। তা তো হবেই, আমারও তো হচ্ছে। কি হলো? কে গেল সামনে দিয়ে? কোথায়? তুমি দেখতে পেলে না? না তো, কেউ তো সামনে দিয়ে যায়নি। হঠাৎ দমকা হয়, তুমি ভুল দেখেছো হয়তো। না না, তেমন কিছু না, আমি স্পষ্ট কালো একটি কিছু দেখেছি। হঠাৎই আমার সামনে দিয়ে কিছু একটা উঠে যাওয়ায় মনের ভিতর খচ করে উঠল, বুকের বাম পাশটাও মোচড় দিচ্ছে। হঠাৎ করে সাদা শাড়ি পরা মেয়েটিকে দেখে আমি থতমত খেয়ে গেলাম। কে? মায়া, মায়াবতী মায়া আমি। কি চাও তুমি? ভয় পেয়ে গেলে নাকি রে? আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। কেন কেন তোকে ছেড়ে দিব? আমি কি করেছি? আমাকে কেন তুমি আটকে রাখছো? আমার ওই দিনের ঘটনা তুই কেন সকলকে বলেছিস? এত বড় সাহস তোর হলো কিভাবে? আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও আমায়, দয়া করে। ক্ষমা? আজ তোর টাটকা তাজা তাজা রক্ত দিয়ে আমি পেট পুজো করব। আমি আর কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে বাঁচতে ছুটতে থাকলাম বাড়ির দিকে। পিছন থেকে শুনতে পাচ্ছিলাম মেয়েটি হাসছে নিজ মনে। আমি আর কোনোদিন এই গল্প কাউকে শোনাবো না, কাউকেই না। বাহ, চাটা খুব মজা হয়েছে। এই তুষার, তুই এত ভালো চা বানাস জানতাম না তো। হয়েছে হয়েছে, আর অত চাপা মারতে হবে না। চা অতটাও ভালো হয়নি। তোদের মেয়েদের এই এক সমস্যা, তোরা কখনো ওই ভালো জিনিসের কদর বুঝিস না। বন্ধু অর্ণব, হঠাৎ এত প্রশংসা করছো কেন? তোমার মতলবটা কি? আর এক প্যাক ড্রিঙ্কস চাও নাকি? হ্যাঁ, যা বাবা, তুইও দেখছি রিমির মতোই কথা বলছিস। কি হলো রিমি, তুই এভাবে চমকে উঠলি কেন? আমার মনে হলো কেউ আমার পিছন দিয়ে যেন সাদা শাড়ি পরে হেঁটে গিয়েছে। সারাক্ষণ ফোনের মধ্যে মুখ গুজে থাকতে তোর মাথাটা একেবারে গেছে। আমি সত্যি বলছি তুষার, সত্যি বলছি। ওহ রিমি, এটা আমার দাদার বাড়ি। হতে পারে আমরা এখন কলকাতায় থাকি, কিন্তু ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। এখানে এমন কিছু নেই। আর তাছাড়া তুইও তো এর আগে আমার সাথে বহুবার এসেছিস, তাহলে এখন খামোকা ভয় পাচ্ছিস কেন? কি রে অর্ণব, তোর আবার কি হলো? এমন ভয় পেলি কেন? আমার মনে হলো কেউ খুব শীতল হাতে আমার কাঁধে স্পর্শ করছে। দেখ অর্ণব, মজা করিস না। আমি মজা করছি না, সত্যি বলছি। বুঝেছি,
তোদের দুজনের হ্যালুসিনেশন হচ্ছে। তখনই বলেছিলাম এত ড্রিঙ্কস করিস না, শুনলি না তো আমার কথা। চল এবার বাড়ি চল, এখানে বসে আর আকাশের তারা দেখতে হবে না। কিন্তু বাড়ির ভেতরে তো বিদ্যুৎ নেই, এই অন্ধকারে কেমন করে থাকবো? অন্ধকারে থাকবি কেন? টর্চ চালিয়ে থাকবি। চল চল চল। আমি তুষার। আমার দাদা জলাইদহ গ্রামের জমিদার ছিলেন। ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি। দাদার মৃত্যুর পর আমরা সপরিবারে কলকাতায় চলে যাই। এখন আমরা কলকাতাতেই থাকি। মাঝে মাঝে ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসি। এবার আমার বন্ধু রিমি এবং অর্ণবকে নিয়ে পিকনিক করতে এসেছি। আমরা তিনজন কলকাতায় একই অফিসে চাকরি করি। ওরা এর আগেও আমার সাথে আমার দাদার বাড়িতে পিকনিক করতে বহুবার এসেছে, কিন্তু এর আগে কখনো ড্রিঙ্কস করেনি। এবার শখ করে একটু ড্রিঙ্কস করেছে, তাই হয়তো চোখ দিয়ে আবোল তাবোল দেখছে। এই তুষার, এখন চুপ করে কি ভাবছিস? তেমন কিছু না। তাহলে একটা কবিতা শোনা না, খুব বোর লাগছে। রিমির গলা মনে হচ্ছে, চল তো দেখি। রিমির চিৎকার শুনে আমি আর অর্ণব দৌড়ে রিমির কাছে যাই। গিয়ে দেখলাম রিমি অচেতন অবস্থায় মেঝের মধ্যে পড়ে আছে। রিমি, রিমি চোখ খুল, কি হলো তোর? অর্ণব একটু পানি আনতো। অর্ণব পানি নিয়ে আসলো। আমি রিমির চোখে মুখে পানির ঝটকা দিলাম। কিছুক্ষণ পর রিমির জ্ঞান ফিরল। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। ওর হাত পা কাঁপছিল, একেবারে নির্বাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। রিমি, কি হয়েছে তোর? এমন ভয় পেলি কেন? এই রুমে কেউ আছে, কেউ একজন আছে। মানে কি বলছিস এসব? হ্যাঁ তুষার, আমি রুমে টর্চ লাইট জ্বালিয়ে বসেছিলাম, কেউ যেন টর্চ লাইটটা নিভিয়ে আমার চুল টেনে ধরেছে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু আমার চুল এমন শক্ত করে ধরেছিল আমি কিছুতেই এগোতে পারিনি। তারপর আর আমার কিছু মনে নেই। রিমির কথা শুনে আমি ভীষণ অবাক হলাম, কারণ আমাদের বাড়ির ভিতর চোর ডাকাত ঢোকার কোনো পথই নেই। কিন্তু রিমির চোখে মুখে প্রচণ্ড ভয় ফুটে উঠেছে। ওর কথা অবিশ্বাস করারও সুযোগ নেই। আমি আর অর্ণব পুরো রুম ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু রুমের কোথাও কাউকেই দেখতে পেলাম না। কই রে রিমি, তোর রুমে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোর কোথাও ভুল হচ্ছে না তো? তোরা কেন আমার কথা বিশ্বাস করছিস না? আচ্ছা ঠিক আছে রিমি, তোকে আর এই রুমে থাকতে হবে না। চল আমরা তিনজন একসাথে আজ সারা রাত বসে গল্প করি। আমার কথা শুনে রিমির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। মনে হলো ও আমার কথায় স্বস্তি পেয়েছে। তারপর আমরা তিনজন বন্ধু মিলে এক রুমে টর্চ জ্বালিয়ে বসে গল্প করছিলাম। রিমির ভয় অনেকটা কেটে যায়। ওকে দেখে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল। আমি ওদের দুজনকে কবিতা শোনাচ্ছিলাম। রাতের আকাশে তাকিয়ে দেখি লক্ষ তারার মেলা, এক চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা। বন্ধু অনেক পাওয়া যায়, বাড়িয়ে দিলে হাত, আমার কাছে বন্ধু তুই ওই আকাশের চাঁদ। যা বাবা, তোর কবিতা শেষ হতে না হতেই টর্চের আলোটা নিভে গেল। হেই তুষার, এই অন্ধকারে আমার ভীষণ ভয় লাগছে, একটু তাড়াতাড়ি লাইট জ্বালা।
রিমির কথা মতো আমি লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, লাইট কিছুতেই জ্বলছে না। এত তাড়াতাড়ি লাইটের চার্জ শেষ হওয়ার কথা তো নয়। তাই বিষয়টা আমার কাছে কেমন অবাক লাগলো। নিজেকে একটু সামলে নিয়ে বললাম, রিমি, মনে হচ্ছে টর্চের ব্যাটারি শেষ, তাই আর লাইট জ্বলছে না। তুই ভয় পাস না, আমরা তো তোর পাশেই আছি। উফ, কখন যে কারেন্টটা আসবে কি জানি। আমি রিমিকে সান্ত্বনা দিলেও কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিলাম না। এবার কেন যেন গ্রামের বাড়ি আসার পর থেকে প্রতিটা বিষয় খুব অস্বাভাবিক মনে হচ্ছে। এর আগে কখনো এত লম্বা সময় আমাদের বাড়িতে লোডশেডিং দেখা যায়নি। হঠাৎ অর্ণবের চিৎকার শুনে, কি হলো অর্ণব, ভয় পেলি কেন? কে যেন ঠান্ডাতে আমার গলা চেপে ধরেছিল, আমি চিৎকার করতে ছেড়ে দিল। অর্ণব আর রিমি, আমি তোদের পাশেই বসে আছি। কেউ যদি তোদের গলা চেপেই ধরতো তাহলে আমরা অবশ্যই দেখতে পেতাম। কেন অকারণে ভয় পাচ্ছিস? তখন বলেছিলাম এত ড্রিঙ্কস করিস না। আমি শুধু শুধু ভয় পাচ্ছি না, সত্যি বলছি, কেউ আমার গলা চেপে ধরেছিল। অর্ণবের মুখে এমন কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অর্ণব তো ভীষণ সাহসী ছেলে, আজ ওকে এভাবে ভয় পেতে দেখে আমার নিজেরও প্রচন্ড ভয় হচ্ছে। কেন যেন আমার গা ছমছম করছে। মনে হচ্ছে রুমে আমরা তিনজন ছাড়াও আরো কেউ আছে। রুমের চারপাশে তাকিয়ে দেখলাম পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার রুমের মধ্যে কেউ লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করা সহজ হবে না। তুষার, দেখ, অর্ণবের গলা গড়িয়ে রক্ত ঝরছে। রিমির কথা শুনে আমি চমকে উঠলাম। প্রচন্ড ভয়, গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। আবছা আলোতে দেখলাম অর্ণবের গলায় ধারালো নখের আঁচড়। ভয়ে আমার চোখ কপালে উঠে যায়। বুঝতে পারছিলাম আমাদের সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। প্রচন্ড ভয়ে আমরা তিনজনই থরথর করে কাঁপলাম। হঠাৎ রুমে ঝড় শুরু হলো। মনে হচ্ছিল প্রচন্ড বাতাসে রুমের সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাবে। জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই দেখলাম বাইরে কোথাও কিছু বাতাস নেই। আমি কিছু বুঝে ওঠার আগেই রিমি হাওয়ায় ভাসতে শুরু করলো। রিমি প্রচন্ড ভয়ে চিৎকার করতে লাগলো, হ্যাঁ হ্যাঁ অর্ণব, তুষার, তুষার, আমাকে বাঁচা, আমাকে তোরা বাঁচা। রিমি, কে তুমি? কেন আমাদের এমন ভয় দেখাচ্ছ? রিমিকে ছেড়ে দাও। কেন আমাদের মজার সময়গুলোকে তুমি এইভাবে মিশিয়ে দিচ্ছ? আমরা তোমার কি ক্ষতি করেছি? সাহস থাকি তো আমাদের সামনে আসো। অর্ণবী কথা বলতেই খুব মিষ্টি কণ্ঠে কেউ হেসে উঠল এবং রিমি নিচে পড়ে গেল। প্রচন্ড ভয়ে রিমি অজ্ঞান হয়ে যায়। রিমি, রিমি, চোখ খুল। রিমি, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। চোখ খুল তুই। তুষার, আমাকে বাঁচা। কি যেন আমার হাত পা ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচা তুষার। অর্ণবের কথা শুনে আমি থরথর করে কাঁপতে লাগলাম। রিমিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে আমি অর্ণবের পেছনে দৌড়াতে লাগলাম এবং আমাদের বাড়ির ছাদে চলে আসলাম। এসে দেখলাম অর্ণব আহত অবস্থায় একা দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে ভয়ের ছাপ। আমি কাউকে দেখতে না পেয়ে বিরক্ত হয়ে বললাম, কে তুমি? আমাদের এমন ভয় দেখাচ্ছ কেন? কেন আমাদের এবার বিরক্ত করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোদের কারো সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু আমার প্রিয় মানুষটাকে দিয়ে দে। আমি অনেক দিন যাবৎ ওর জন্য অপেক্ষা করেছি। ওকে পেয়ে গেলে আমি আর তোদের কোনো ক্ষতি করব না।
কে তুমি? কিসব বলছো? কে তোমার প্রিয় মানুষ? আমি এ কথা বলতেই আমার সামনে অপরূপ সুন্দরী একটা অশরীরীর হাজির হয়, আর তাকে দেখে অর্ণব চমকে ওঠে। হিয়াবতী, তুমি? হ্যাঁ, তোমাকে ছাড়া একা একা আমার একদমই ভালো লাগছে না। আমি অনেক দিন যাবৎ তোমার জন্য অপেক্ষা করেছি। এসো, এসো আমার কাছে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কে তুমি, আর কেনই বা অর্ণবের প্রাণ কেড়ে নিতে চাইছো? আমি আমি ইরাবতী, আপনাদের জলদহ গ্রামের একজন গরিব কৃষকের মেয়ে। আপনার বন্ধু খুবই খারাপ মানুষ। প্রায় সময় ও আপনার সাথে গ্রামে বেড়াতে আসতো। একটা সময় তার সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে। তার কিছুদিন পর আমি অন্তঃসত্ত্বা হই। আমাদের বিয়ের কোনো সাক্ষী ছিল না, তাই গ্রামে আমাকে নিয়ে ছিচি পড়ে যায়। লোকে আমাকে কলঙ্ক অপবাদ দিতে থাকে। অন্যদিকে আপনার বন্ধু আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, গ্রামে আসা ছেড়ে দেয়। যেহেতু আমি তার বাড়ির ঠিকানা জানতাম না, তাই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার জন্য গ্রামের লোকেরা আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেয়। রাগে, দুঃখে, লজ্জায় একটা সময় আমি আত্মহত্যা করি। তারপর থেকে অনেক আগ্রহ নিয়ে আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম। আজ আজ ওকে পেয়েছি। আমার আত্মা আজ শান্ত হবে। এসো, এসো আমার সাথে এসো। তোমাকে ছাড়া যে একা থাকতে খুব কষ্ট হয়। দয়াবতী, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কাছে যা জোর করে ক্ষমা চাইছি। না না। ইয়াবতী অর্ণবের কোনো কথাই শোনে না। সে অর্ণবকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় এবং সে হাওয়ায় মিলিয়ে যায়। আমার চোখের সামনে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা দেখে আমি নির্বাক হয়ে যাই। মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। সেই রাতে রিমির আর জ্ঞান ফিরে আসে না। পরদিন সকালে রিমি জ্ঞান ফিরে পাওয়ার পর আমি ওকে সমস্ত ঘটনা জানাই। তারপর আমরা কলকাতায় চলে আসি।